আপনারা সবাই জানেন যে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম তাকে যৌন হয়রানি করা হয়েছে এমন অভিযোগ তিনি দিয়েছিলেন বিসিবির একজন সাবেক কর্মকর্তা মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে, এবং পরবর্তীতে সেটা তদন্ত হয় এবং সেই তদন্তের ফলাফলটাও হাতে এলো যে হ্যাঁ, জাহানারা সত্য কথাই বলেছিলেন এবং মঞ্জুরুল দোষী, যে কারণে তাকে নিষিদ্ধ করা হয়েছে। একটু আলাপ করতে চাই, সাবেক ক্রিকেটার দেবব্রত পাল আমাদের সঙ্গে যুক্ত। দেবব্রত পাল, ক্রিকেটের মানুষ আপনি, এবং আপনি আসলে পুরো ঘটনার যা যা হয়েছে গণমাধ্যমের বরাতে হোক বা ইউটিউবের কারণে হোক, নানাভাবে আপনি সেটা জেনেছেন, এবং আজকে যে পরিণতি হলো মঞ্জুরুল ইসলামের, সেটাও আপনি জেনেছেন। বিসিবির পরিচালনা বলুন বা গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা, কোচের দায়িত্ব থাকা, নানা কিছুর পর একটা মানুষ যখন এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে ফেলেন, ক্রিকেট প্রেমীদের মনে আসলে কোন বার্তাটা পৌঁছায়? নারী ক্রিকেটার যারা আসলে সাফল্য আনছে আমাদের, এবং অনেক পথ এখনো পাড়ি দিতে হবে, তাদেরকে ঘিরে যখন এরকম ঘটনাগুলো ঘটে এবং তারা যখন ভিক্টিমাইজ হয়, সেটা আসলে কি ধরনের পরিস্থিতি তৈরি করে আগামী দিনের ক্রিকেটে ভবিষ্যতের জন্য? নারীরা কি আগ্রহী হবে আসলে ক্রিকেটের এই পথে আসতে? আপনি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্নের মাঝে কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ বাক্য বলেছেন, অনেকগুলো। নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে কথা বলেছেন। বর্তমান ক্রিকেট বোর্ডের ভাবমূর্তি আপনার প্রশ্নের মধ্যে আমি যতটুকু বুঝেছি এসেছে, এবং নারীরা ক্রিকেট বোর্ডে কতটুকু নিরাপদ সেই প্রসঙ্গ এসেছে। একটা কথা বলি, একটা টেস্ট প্লেইং কান্ট্রিতে যদি নারীরা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন ফর্মার ক্যাপ্টেন যদি নিরাপদ না হয়, নারী অধিনায়ক যদি নিরাপদ না হয়, আপনাকে ভাবতে হবে তাহলে আমাদের তৃণমূলের নারী ক্রিকেটার বলি বা অ্যাথলেটদের কথা বলি, তাদের নিরাপত্তা এবং পারিপার্শ্বিক অবস্থা, অবকাঠামো কতটুকু আমাদের রয়েছে, সেটা কিন্তু আমাদেরকে অনেক প্রশ্নবিদ্ধ করে তোলে। যদি আজকে পার্টিকুলারলি জাহানারার অভিযোগের প্রেক্ষিতে আসি, আমি জাহানারা এবং মঞ্জুরুল দুজনকেই কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব ভালোভাবে চিনি। আমার প্লেইং ক্যারিয়ার থেকেও চিনি, সাংগঠনিক কাজে জড়িত থাকার থেকেও আমি দুজনকে খুব ঘনিষ্ঠভাবে কিন্তু আমি চিনি। জাহানারা যে অভিযোগ উত্থাপন করেছেন যে জাতীয় পর্যায়ে এসে একজন নারীকে এ ধরনের নিপীড়নের শিকার হতে হয়, এই অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি 5 সদস্য বিশিষ্ট স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছেন, যেখানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, ল কমিশনের সদস্য, 2 জন ব্যারিস্টার এবং একজন নারী পরিচালক সেই কমিটিতে অন্তর্ভুক্ত ছিলেন। প্রশ্নটা হচ্ছে, সেই তদন্ত কমিশনের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মঞ্জুকে নিষিদ্ধ করেছে। এর পূর্বেও নারী নিপীড়ন নয়, অন্যান্য ঘটনায় একাধিক ক্রিকেটারকে ক্রিকেট বোর্ড নিষিদ্ধ করেছিল। বর্তমানে তারা ক্রিকেট বোর্ডে অত্যন্ত প্রভাবশালী হয়ে বিচরণ করছেন। প্রশ্ন রয়ে গেছে, মঞ্জুর বিরুদ্ধে আনিত অভিযোগ, এটা কি নিপীড়নের জন্য তাকে নিষিদ্ধ করা হয়েছে, নাকি অসদাচরণ বা হয়রানির জন্য করা হয়েছে? প্রেস রিলিজে আমি গণমাধ্যমে যতটুকু দেখেছি, এখানে কিন্তু অনেকটা কিন্তু ফাঁক রয়ে গেছে। নিষিদ্ধ করা হয়েছে কতদিনের জন্য নিষিদ্ধ? এটা কি আজীবন নিষিদ্ধ, 1 বছরের জন্য, না 2 বছরের জন্য? প্রশ্নগুলো কিন্তু থেকে যায়। নাকি পূর্বেকার মতো করে যারা নিষিদ্ধ হয়েছিলেন তারা আবারও ভবিষ্যতে একইভাবে প্রভাবশালী হয়ে বিচরণ করবেন, সেটাও কিন্তু আমাদের লক্ষণীয় হয়ে থাকবে। কাজেই গণমাধ্যমের যে সত্যতা আমি দেখেছি, এখনো পার্টিকুলার এটা পড়িনি প্রতিবেদনটি, এবং ক্রিকেট বোর্ডের যে স্টেটমেন্ট দেখেছি, আমার কাছে মনে হয়েছে, আমি 2টা প্রশ্ন করেছি, অভিযোগ প্রমাণিত হয়েছে সেটা কি হয়রানি, নাকি অসদাচরণ, নাকি নারী নিপীড়ন করা হয়েছে? আরেকটি প্রশ্ন, কত দিনের জন্য নিষিদ্ধ হয়েছে? 1 মাস, 2 মাস, 1 বছর, নাকি আজীবন? ক্রিকেট বোর্ড এখানে সুনির্দিষ্ট করে কোনো বক্তব্য এখন পর্যন্ত আমরাও পাইনি। আমি আশা করব স্বাধীন তদন্ত কমিশন যেটা গঠন করা হয়েছে, আমি মনে করি এই তদন্ত কমিশন ক্রীড়া মন্ত্রণালয়ের যে নির্দেশনা রয়েছে এবং 2009 এর যে নিপীড়ন নীতিমালা রয়েছে, সেই প্রেক্ষিতেই তারা এটি করেছেন। তো আমি কমিশনের প্রতি আমি আশাবাদী এবং আমি বিশ্বাস রাখতে চাই, বা তারা যে প্রতিবেদন ক্রিকেট বোর্ডে জমা দিয়েছেন, আমার মনে হয় সেই প্রতিবেদন উন্মুক্ত করে দেওয়া উচিত। আরেকটি প্রশ্ন রয়ে যায়, শুধুমাত্র কি জাহানারাই অভিযোগ করেছিলেন, নাকি অন্যান্য নারী ক্রিকেটার অভিযোগ করেছিলেন? প্রশ্ন থেকে যায়, জাহানারা 4টি অভিযোগ করেছিলেন, গণমাধ্যমে
প্রকাশিত সংবাদে দেখছি দুটি প্রমাণিত হয়েছে আর দুটি অপ্রমাণিত থেকে গিয়েছে। এটা হতেই পারে, বাট অন্যান্য নারী ক্রিকেটার যারা অভিযোগ করেছিলেন তাদের ব্যাপারে ক্রিকেট বোর্ডের অবস্থানটি স্পষ্ট করা উচিত ছিল যে অন্যান্য অভিযোগগুলো সত্য নয় কি। এগুলো কিন্তু আমরা দেখতে পাইনি। আমি আশা করব ক্রিকেট বোর্ডে নারী ক্রিকেটারদের সুরক্ষায়, আমি দীর্ঘদিন যাবৎ বলছি, প্রতিটি প্রতিষ্ঠানে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য জায়গায় নারী নিপীড়নের জন্য নীতিমালা থাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতো একটি পেশাদার এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত প্রতিষ্ঠান এই ধরনের নীতিমালা অবশ্যই থাকা উচিত। তাহলে কিন্তু নারীরা যে কোনো সময় তাদের অভিযোগগুলো সম্পর্কে তাৎক্ষণিক একদম, মানে বক্তব্য প্রদান দেবব্রত পাল, করতে আপনি পারবেন। খুব কম সময় কথা বললেন, কিন্তু কম সময় আপনি message চোখে বলছেন। আঙুল দিয়ে দেখিয়ে দিলেন কতগুলো গলদ এখানে রয়েছে। আর একটা ছোট্ট বিষয় আপনার কাছে জেনে তারপর আমি আমিনুল ইসলাম কাগজি আপনার কাছে আসবো। সেটা হচ্ছে দেবব্রত পাল, আমরা যে জিনিসটা চিন্তা করছি যে একটা গোষ্ঠী নারীদের খেলাধুলার ক্ষেত্রে অনেক রকমের বাধা তৈরি করেছিল, এমনকি ঘর বাড়ি পুড়িয়ে পর্যন্ত দিয়েছিল, ফুটবল খেলাতে বাধা দিয়েছিল। এখন এই ঘটনা ঘটার পর এই জিনিসগুলো আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে কিনা, অর্থাৎ ক্রীড়াঙ্গন যে নারীদের জন্য সেফ না, এই ব্র্যান্ডিংটা কোনো না কোনো মহল তৈরি করতে পারে কিনা এই একটা ঘটনাকে সামনে এনে, তাতে করে নারীরা খেলাধুলায় আগ্রহী হয়ে নাও উঠতে পারে কিনা। দেখুন, আমার কাছে মনে হয় বর্তমান গত 1.5 বছরে আমরা কিছু মব দেখেছি, কিছু সন্ত্রাসী কার্যক্রম দেখেছি, যেগুলো আমাদের নারী অ্যাথলেটদের বিরুদ্ধে কিন্তু যায়, তাদের নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করে বলে আমি মনে করি। কিন্তু একটি গণতান্ত্রিক সরকার যখন নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়, এবং বর্তমান সরকার আপনি দেখবেন তাদের নির্বাচনী ইশতেহার সহ সবকিছুতে নারী অধিকারকে প্রাধান্য দিয়েছেন। তো আমাদেরকে আস্থা রাখতে হবে এই গণতান্ত্রিক সরকার তাদের ইশতেহারে যে নারী অগ্রগতি এবং নারীর অধিকারকে যে প্রাধান্য দিয়েছেন সেটা তারা অক্ষুণ্ণ রাখবেন। আমি যদি দেখি, আপনি দেখবেন যে আমাদের বিগত প্রধানমন্ত্রী নারী ছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3বার প্রধানমন্ত্রী ছিলেন, তারাও কিন্তু নারী ছিলেন। আপনি দেখবেন যে বিএনপি সরকার কিন্তু নারীর অগ্রগামী, নারী শিক্ষা বলি, অবৈতনিক বেতন কাঠামো বলি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু বিগত দিনে পালন করেছে। বর্তমানে যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমরা আশা করব তার নেতৃত্বেও নারীর যে অগ্রগায়ন তারা বিশ্বাস করেন সেটি প্রতিফলিত হবে তাদের নেতৃত্বে। একদম, শুধুমাত্র আপনার শিক্ষা ব্যবস্থা নয়, ক্রীড়াঙ্গন সহ প্রতিটি জায়গায়, কারণ বিএনপি ইশতেহারে ক্রীড়াঙ্গনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে দেখা হয়েছে। ক্রীড়া মন্ত্রী হিসেবেও জনাব আমিনুল হক, ফরমার একজন ক্যাপ্টেন ফুটবলের, উনি দায়িত্ববান হয়েছেন। হ্যাঁ, উনি দেখা যায় উনি দায়িত্ব নিলেন, নেওয়ার পরে যে জায়গায় সাংবাদিকদের প্রবেশাধিকার বন্ধ ছিল টেলিফোনে তাদেরকে সেটা খুলে দিলেন। পাশাপাশি ঠিক কয়েকদিনের মাথায় আমরা এই ফলাফলটা দেখলাম, শাস্তি পেলেন মঞ্জুল। এবং আপনি আপনার জায়গা থেকে যে প্রশ্নগুলো তুলেছেন, নিশ্চয়ই সেই প্রশ্নগুলোর উত্তর আমরা পেতে শুরু করব। আমিনুল ইসলাম কাগজি, আপনি কিছু যুক্ত করবেন কিনা? যুক্ত অবশ্যই করতে হবে। তার কারণ হলো, আপনি দেখেন জাহানারা সাবেক অধিনায়ক এবং সাহসী বলেই, মুখ খুলেছে বলেই কিন্তু আমরা জানতে পেরেছি। এই জাহানারার বাইরে তো আরো অনেক জাহানারা আছে যারা মুখ খুলে নাই, যারা বলতে পারে নাই, তাদের অবস্থাটা কি? তাহলে এখানে যাকে দায়িত্ব দেওয়া হলো, ওই টিমকে নেতৃত্ব দেওয়ার যার দায়িত্ব দেওয়া হলো, বা কোচের দায়িত্ব দেওয়া হলো, বা ম্যানেজার হিসেবে দায়িত্ব দেওয়া হলো যে মঞ্জুরুল আলম, এরকম মঞ্জুরুল আলম কিন্তু একজন যে আছে তা তো না, আমাদের এখানে আরো আছে অনেকেই। এদের যদি মেন্টালি এই মানে উন্নত না হয়, মেন্টালি যদি তাদের সংশোধন না হয়, তাহলে এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। এবং এই ঘটনাগুলোর যে আজকে যে বিচারটা হয়েছে, আমি দেবব্রতর কথা শুনেই বুঝলাম অনেকগুলো প্রশ্নের সে অবতারণা করেছে। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে অতীতে, তারা নাকি এখনো পর্যন্ত বোর্ডের বিভিন্ন জায়গায় আছে, পাওয়ারফুল হয়ে আছে। তাহলে যদি পাওয়ারফুল হয়ে থাকে, তাহলে সেই পাওয়ারফুল অনৈতিক চরিত্রহীন মানুষগুলো কিভাবে অন্যদেরকে চরিত্রবান করে তোলার ক্ষেত্রে সহযোগী হবে? এটা কি আমরা ধরে নিতে পারি? কোনো অবস্থাতেই না। ফলে যদি ঠিক করতে হয়, তাহলে এই নারীদেরকে যদি আরো ক্ষমতায়নে নিয়ে আসার দরকার হয়, তাহলে একেবারে এই সমস্ত বোর্ড যেগুলো আছে, শুধু ক্রিকেট বোর্ড না, ফুটবল ফেডারেশন বা যেগুলোতে নারীরা এগিয়ে এসেছে, অ্যাথলেটিক্স হিসাবে যারা এগিয়ে এসেছে, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য টপ টু বটম তাদেরকে
সংস্কারে নিয়ে আসতে হবে এবং সংশোধন করতে হবে। অনেক ধন্যবাদ। আমার হাতে সময় থাকলে আলাপটা দীর্ঘ করতাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দেবব্রত একটা পাল। বিষয় কিন্তু অবতারণা করা প্রয়োজন বলে আমি মনে করি, একটা বিষয় এক মিনিটের মধ্যে ছোট করে, জি জি। হ্যাঁ, জাহানারা তার সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়গুলো নিয়ে বিসিবির প্রধান নির্বাহী বরাবর চিঠি দিয়েও কোনো ফলপ্রসূ সমাধান পাননি। জি। এটা জাহানারা স্টেটমেন্ট। বিষয়টি কতটুকু মর্মান্তিক। আমাদের কাছে এরকম অনেক তথ্য আছে, বিসিবি প্রধান নির্বাহী বরাবর চিঠি দিয়েও কোনো সদুত্তর পাওয়া যায় না। কাজেই একজন আচ্ছা, প্রধান দেবব্রত পাল, নির্বাহী যাদের ক্রিকেট কথা আপনি বোর্ডের- বললেন, যারা অপরাধী হওয়ার পরও পাওয়ারফুল হয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাদের পরিচয়, তাদের তালিকা এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় সেগুলো নিয়ে আপনারা আপনাদের দিক থেকে ফরওয়ার্ড ক্রিকেটার যারা কোনো মুভমেন্টের মধ্যে যাবেন, যেহেতু নতুন একটা সরকার দায়িত্ব নিয়েছে? ডেফিনেটলি এটা তো আপনার অবশ্যই যাওয়া উচিত। ক্রিকেট বোর্ডে আপনার বিভিন্ন সংস্থাগুলো রয়েছে, ক্রিকেট বোর্ডে প্লেয়ার্স অ্যাসোসিয়েশন রয়েছে ফর্মাল কারেন্টদেরকে নিয়ে, আম্পায়ার্স অ্যাসোসিয়েশন রয়েছে যেখানে নারী আম্পায়াররা রয়েছে, খেলোয়াড়দের মধ্যে নারী ক্রিকেটার রয়েছে। তো আমার মনে হয় এই জিনিসগুলো নিয়ে আরো বেশি সোচ্চার হওয়ার একদম একদম সময়টা শেষ। আমি আসলে চেষ্টা করেছিলাম কয়েকটা পয়েন্ট নিতে এবং বোধহয় সেটা হলো। কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য এবং আপনাকেও ধন্যবাদ। আমি কাগজি নিশ্চয়ই সামনে করে আয়োজন আবারও আপনাকে পাবো। এবং এই ছিল আজকের ৭১ জানালে।